হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আগের লেকচারে তোমরা দেখেছো যে আমরা ভেক্টর চ্যাপ্টার নিয়ে আলোচনা করেছি এবং সেখানে ভেক্টরের ইন্ট্রোডাকশন দিয়েছিলাম, বিভিন্ন ধরনের ভেক্টর নিয়ে আলোচনা করেছিলাম, ভেক্টর রাশি কি সেগুলো আলোচনা করেছিলাম এবং এটাও বলেছিলাম যে ওই লেকচারটা থেকে সাধারণত কোনো পরীক্ষার প্রশ্ন আসে না। তবুও কিন্তু ওই লেকচারটা খুব গুরুত্বপূর্ণ, তার কারণ হচ্ছে ভেক্টর ভালোভাবে বুঝতে গেলে তার ইন্ট্রোডাকশনটা বোঝা খুব জরুরি। আজকে আমরা ভেক্টর চ্যাপ্টারের সেকেন্ড লেকচার নিয়ে আলোচনা করব এবং এখান থেকেই এই লেকচার থেকেই ভেক্টরের আসল খেলা শুরু। আজকের এই লেকচারে আমরা আলোচনা করব লব্ধি ভেক্টর কি, ভেক্টরের যোগ কি, ভেক্টরের যোগ কোন কোন সূত্র দিয়ে হয়, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের বহুভুজ সূত্র এবং ভেক্টরের লব্ধির মান কিভাবে নির্ণয় করতে হয়, সবকিছুই এই লেকচারে আমরা আলোচনা করব। তো এই লেকচারটা ভেক্টরের হৃৎপিণ্ড বলতে পারো। তো চলো শুরু করি। ভেক্টরের লব্ধি বা লব্ধি ভেক্টর কাকে বলে? আমরা হেডিং করেছি যে লব্ধি ভেক্টর বা রেজাল্ট্যান্ট ভেক্টর। সেই জিনিসটা কি দেখো, এটা বুঝতে গেলে একটা ছোট্ট জিনিস খেয়াল করো। মনে করো কোনো একটা বস্তু এ বিন্দুতে ছিল, এ বিন্দুতে প্রাথমিকভাবে এ বিন্দুতে ছিল, বস্তুটা এ থেকে বি বিন্দুতে গেল, বস্তুটা এ থেকে বি বিন্দুতে গেল, সরে গেল। তাহলে এইটা হলো একটা এবি ভেক্টর, এবি ভেক্টর দিয়ে বস্তুটা কি করলো, বি বিন্দুতে গিয়ে অভিমুখ পরিবর্তন করলো, দিয়ে এই দিক বরাবর চলে গেল, এই দিক বরাবর যে কোনো একটা কোণ করে এই দিক বরাবর সি বিন্দুতে গেল, সি বিন্দুতে গেল। তাহলে এই ভেক্টরটা কি হলো? বিসি ভেক্টর হলো, এটা বিসি ভেক্টর। এবার দেখো তো, বলো তো যে বস্তুটার মোট সরণ কত হলো? সরণ মানে কি? সরণ হচ্ছে যে কোন বস্তুর প্রাথমিক বিন্দু এবং একেবারে অন্তিম বিন্দু, এই দুইয়ের মধ্যবর্তী যে দূরত্বটা সেটাকে বলা হয় সরণ। তাহলে দেখো এইখানে বস্তুটা কি করলো, এইটা ছিল তার প্রাথমিক বিন্দু আর এটা হলো তার অন্তিম বিন্দু। তাহলে এই দুইয়ের যে মধ্যবর্তী দূরত্বটা সেটা হচ্ছে সরণ, বস্তুটার সরণ। তাহলে এইটা হলো বস্তুর সরণ। তাহলে বস্তুর সরণটা কি? এসি, এসি। তাহলে দেখো এই দুটো ভেক্টর যে জিনিস বোঝাচ্ছিল, এই দুটো ভেক্টর যে জিনিসটাকে বোঝাচ্ছিল সেই জিনিসটাকেই এসি ভেক্টরটা বোঝাচ্ছে। এই জন্য এবি ভেক্টর এবং বিসি ভেক্টর এই দুটো ভেক্টরের লব্ধি ভেক্টর হলো এসি ভেক্টর। তার মানে কি, যে একাধিক ভেক্টর যে জিনিসটা করে সেই জিনিসটাকে যে ভেক্টরটা দ্বারা প্রকাশ করা হয় সেই ভেক্টরটাকে বলা হয় ওই ভেক্টরগুলোর লব্ধি। বোঝা গেল? তাহলে লব্ধি ভেক্টর কি, যে একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে, দেখো এবি ভেক্টর এবং বিসি ভেক্টর এই দুটি ভেক্টরের সংযোজনের ফলটিকে আমরা কোন ভেক্টরটা দ্বারা প্রকাশ করলাম? দেখো এসি ভেক্টরটা দ্বারা প্রকাশ করলাম। এই জন্য এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের লব্ধি ভেক্টর হলো এসি ভেক্টর। বোঝা গেল? তাহলে লব্ধি ভেক্টর কাকে বলে? যে একাধিক ভেক্টরের, মানে একটা ভেক্টর হলে তো তার লব্ধি বার করার কোনো নাই, সে নিজেই লব্ধি। একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে যে ভেক্টরটা দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় লব্ধি ভেক্টর। যেমন একটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, যে আমরা কথায় কথায় ইউজ করি একাই 100। তার মানেটা কি? যে 100 জন ব্যক্তি মিলে যে কাজটা করে আমি একাই সেই কাজটা করি, একাই 100। তার মানে 100 জনে যা করলো আমি একাই সেটা করলাম, মানে 100 জনের সমতুল্য। সেটাই এখানে আমরা বলতে পারি লব্ধি ভেক্টর মানে কি, একাধিক ভেক্টর যে কাজটা করছিল বা যে জিনিসটা করছিল সেই জিনিসটা যে ভেক্টর একাই করতে পারে সেই ভেক্টরটা হচ্ছে ওই ভেক্টরগুলোর লব্ধি ভেক্টর। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি বলবো, যে একাধিক ভেক্টরের, একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে যে ভেক্টরটি দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই ভেক্টরগুলির লব্ধি ভেক্টর বলে, লব্ধি ভেক্টর বলে। এই লব্ধি নিয়েই খেলা, পুরো চ্যাপ্টারটা
কাকে নিয়ে খেলা? লব্ধি ভেক্টরটাকে। তোমাকে দুটো ভেক্টর দিয়ে দেবে, তিনটে ভেক্টর দিয়ে দেবে, বলবে এদের লব্ধি ভেক্টর নির্ণয় করো। তাহলে লব্ধি জিনিসটা কি বুঝতে পারলাম? যে একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে যে ভেক্টরটি দ্বারা প্রকাশ করা হয় তাকে ওই ভেক্টরগুলি লব্ধি ভেক্টর বলা হয়। যেমন ধরো যে এইটা হচ্ছে একটা বস্তু, ধরো এটা হচ্ছে একটা বস্তু, এই বস্তুটাকে এই দিক বরাবর F1 একটা বল দ্বারা টানা হচ্ছে, আর ধরো এই দিক বরাবর F2 একটা বল দ্বারা টানা হচ্ছে। বলো তো বস্তুটা কোন দিকে সরে যাবে? এই দিকেও টানা হচ্ছে, এই দিকেও টানা হচ্ছে, বস্তুটা যাবে কোন দিকে? বস্তুটা যাবে এই দিক বরাবর, এই দিক বরাবর যাবে, তাই না? এই দিক বরাবর যাবে। তাহলে এই যে বলটা অনুভব করছে সেটা এই F1 এবং F2 এই দুটো বলের লব্ধি বলটাকে অনুভব করছে। তার মানে F1 প্লাস F2 কি বোঝাচ্ছে? যে F1 এবং F2 যে জিনিসটা করছিল বস্তুটাকে, এই F ভেক্টরটা বা লব্ধি বল ভেক্টরটা সেটাই কাজ করছে। তাহলে এটাকে আমরা বলতে পারি লব্ধি ভেক্টর। এখানে কে? এটা হলো লব্ধি ভেক্টর। বোঝা গেল? তাহলে লব্ধি ভেক্টর কি? একাধিক ভেক্টরের সংযোজনের ফলটিকে যে ভেক্টরটা দ্বারা প্রকাশ করা হয়, যে ভেক্টরটা। দেখো F1 F2 দুটো ভেক্টর ছিল, এই দুটো ভেক্টরের দেখো সংযোজনের ফলটিকে আমি একটা ভেক্টর দ্বারা প্রকাশ করলাম। কোন ভেক্টরটা দ্বারা? F ভেক্টরটি দ্বারা। এবং কি লিখলাম? F ভেক্টর সমান হচ্ছে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। এই জিনিসটা খেয়াল করো, এটা কিন্তু ভেক্টর যোগ, সাধারণ যোগ নয়। এটা আমি দেখো কি লিখেছি? F ভেক্টর, মাথায় তীর চিহ্ন দিয়েছি, মানে বোঝাচ্ছি এটা হচ্ছে একটা ভেক্টর। F ভেক্টর সমান হচ্ছে F1 ভেক্টর প্লাস F2 ভেক্টর। এই যে লব্ধি ভেক্টরের মান কত হবে, কি হবে, সবকিছু আমরা এই চ্যাপ্টারে, এই লেকচারে আলোচনা করব। তাহলে বোঝা গেল লব্ধি ভেক্টর কাকে বলে। এবার হচ্ছে যে ভেক্টরের যোগ কাকে বলে সেই জিনিসটা আমরা খেয়াল করব। ভেক্টরের যোগ, ভেক্টরের যোগ কি? ভেক্টরের যোগ যে একাধিক ভেক্টরের, দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি নির্ণয়ের যে পদ্ধতি সেটাকে বলা হয় ভেক্টরের যোগ। বোঝা গেল? তাহলে দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি নির্ণয়ের পদ্ধতিকে ভেক্টরের যোগ বলা হয়, ভেক্টরের যোগ বলে, ভেক্টরের যোগ বলে। তাহলে দেখো এখানে দুটো ভেক্টর আছে F1 এবং F2, এই দুটো ভেক্টরে আমরা লব্ধি ভেক্টর বার করব, তার মানে এটা হচ্ছে একটা ভেক্টর যোগ। এখানে দেখো AB ভেক্টর এবং BC ভেক্টর, এই দুটো ভেক্টরের লব্ধি বার করব, তার মানে হচ্ছে এটা একটা ভেক্টর যোগ। তাহলে ভেক্টর যোগ মানে কি? দুই বা ততোধিক ভেক্টরে, আমি এখানে দুটো করে ভেক্টর নিয়েছি, তিনটে ভেক্টর হলে তারও লব্ধি বার করা যায়। ঠিক আছে? তাহলে কি বললাম? যে দুই বা ততোধিক ভেক্টরের লব্ধি নির্ণয়ের পদ্ধতিকে বলা হয় ভেক্টরের যোগ। কাকা, তাহলে ভেক্টরের যোগ করতে গেলে আমাদের কিছু সূত্র জানতে হবে। ভেক্টর যোগের কিছু সূত্র আছে, এইখান থেকে টেলার শেষ, সিনেমা শুরু। ঠিক আছে? তাহলে এবার আমরা শুরু করব যে ভেক্টর যোগের কি কি সূত্র আছে এবং সূত্রগুলো এক এক করে জানবো। লব্ধি ভেক্টর কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানবো। তাহলে চলো শুরু করি ভেক্টর যোগের সূত্র। পুরো মুছে দিলাম, তোমরা খাতা কলম একেবারে রেডি করে নোট করো। যেখানে একটু স্পিড মনে হবে স্পিড কমিয়ে নিতে পারো, স্পিড কম মনে হলে বাড়িয়ে নিতে পারো, যা খুশি করতে পারো, কিন্তু নোট অবশ্যই বানাবে। এই নোট তোমার নেট পর্যন্ত কাজে লাগবে। দেখো কি বললাম? ভেক্টর যোগের সূত্র, ভেক্টর যোগের সূত্র। ভেক্টর যোগের কি কি সূত্র আছে সেটা কিন্তু আমরা জানবো। ভেক্টর যোগের তিনটি সূত্র আমাদের এই সিলেবাসে আছে। প্রথমটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, সেকেন্ডটা হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র এবং 3 নম্বরটা হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র। তাহলে ভেক্টর যোগের সূত্রগুলো হলো 1 নম্বর ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, খুবই ইম্পর্টেন্ট। ভেক্টর যোগের ত্রিভুজ, ভেক্টরের ত্রিভুজ করে দিয়েছি, ভেক্টর
ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর এডিশন, ভেক্টর এডিশন। তারপরে হচ্ছে ভেক্টর যোগের সামান্তরিক সূত্র, ভেক্টর যোগের সামান্তরিক সূত্র। তারপরে হচ্ছে ভেক্টর যোগের বহুভুজ সূত্র, ভেক্টর যোগের বহুভুজ সূত্র, ল অফ পলিগন। এই তিনটে সূত্র আমাদেরকে জানতে হবে, খুবই সহজ, জলের মতো সহজ করে দেব। তোমরা কিন্তু মনোযোগ দিয়ে এই টপিকগুলো খেয়াল করবে। এইটা হয়ে গেলে তুমি ভেক্টরের অনেক কিছু জেনে যাবে, অনেক কিছু অঙ্ক করতে পারবে। আর ভেক্টর থেকে যদি অঙ্ক না করতে পারো তাহলে ফিজিক্সে তুমি কানা। ঠিক আছে, তো আমরা প্রথমে যে জিনিসটা শুরু করব সেটা হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। দেখো, এই ত্রিভুজ সূত্র বা ভেক্টর যোগের সামান্তরিক সূত্র বা ভেক্টর যোগের বহুভুজ সূত্র কখন আমরা লাগাতে পারবো? এখানে একটা স্টার। ভেক্টর গুলো যদি সমজাতীয় হয়, ভেক্টর গুলো যদি সমজাতীয় হয় তবে এই সূত্রগুলো প্রযোজ্য। কি বললাম? যে ধরো একটা ভেক্টর আছে বল ভেক্টর এফ, একটা ভেক্টর হচ্ছে বল ভেক্টর, আর একটা ভেক্টর হচ্ছে সরণ ভেক্টর এস। তাহলে এই দুটো ভেক্টরের যোগ করতে পারবে না। তার কারণ হচ্ছে যে ভরের সাথে তো সময় যোগ করা যায় না, বা সময়ের সাথে তো বল যোগ করা যায় না। কি হতে হয়? বলের সাথে বল যোগ হয়, সরণের সাথে সরণ যোগ হয়, সময়ের সাথে সময় যোগ হয়। সেই রকম মানে একই জাতীয় জিনিসগুলো আমরা যোগ করতে পারি, গুণ ভাগ ওগুলো করা যায় অসমজাতীয় হলেও। কিন্তু ভেক্টরের যোগ কখন? যে যদি ভেক্টর গুলো সমজাতীয় হয়, যে দুটোই বল ভেক্টর বা দুটোই সরণ ভেক্টর বা দুটোই বেগ ভেক্টর যদি হয়, তাহলে ভেক্টর যোগের সূত্রগুলো প্রযোজ্য। কি বললাম বুঝতে পারলে? যে ভেক্টর গুলো যদি সমজাতীয় হয় তবেই ভেক্টর যোগের সূত্রগুলি প্রযোজ্য বা অ্যাপ্লিকেবল। তাহলে ভেক্টরগুলি সমজাতীয় হলে তবে ভেক্টর যোগের সূত্রগুলি প্রযোজ্য। কি বললাম? যে ভেক্টর গুলো যদি সমজাতীয় হয় তবেই ভেক্টর যোগের সূত্রগুলি প্রযোজ্য। তাহলে আর অসমজাতীয় ভেক্টরের ক্ষেত্রে ভেক্টর যোগের সূত্রগুলি লাগানো যাবে না। ঠিক আছে, তাহলে বোঝা গেল ভেক্টর যোগের সূত্রগুলি তখনই প্রযোজ্য হবে যদি ভেক্টর গুলো সমজাতীয় হয়। তাহলে দেখো, এরপরে আমরা শুরু করে দেব ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র, হেডিং করো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র। তাহলে প্রথমে জানতে হবে যে এই সূত্রটা কাকা গলায় পড়ে নাকি মাথায় লাগায় নাকি পেটে খায়, কি করে? জানতে হবে যে এই সূত্রটার উদ্দেশ্য কি, এই সূত্রটা দিয়ে কি হয়। যদি কাজে না লাগে তাহলে তো শিখবো না, তাই না? তাহলে প্রথমে আমরা জানবো যে ত্রিভুজ সূত্র দিয়ে কি করা যায়। যদি ভালো কিছু করা যায় তো শিখবো, ভালো কিছু না করা গেলে কেন শিখবো? একটু শিখবো না? তাহলে প্রথমেই আমাদেরকে কি জানতে হবে যে এই সূত্র দিয়ে কি হয়, উদ্দেশ্য। কার উদ্দেশ্য? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের উদ্দেশ্য। প্রথমেই হচ্ছে আমরা যেটা জেনে নেব যে এই সূত্রটা দিয়ে আমরা কি করতে পারবো, যে দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য, কি বললাম? দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র প্রয়োগ করা হয়, বা ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধি নির্ণয় করা হয়। বোঝা গেল? তাহলে ভেক্টর লিখে ফেলো, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র থেকে বা ত্রিভুজ সূত্রের দ্বারা, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের দ্বারা দুটি সমজাতীয়
দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধি নির্ণয় করা হয়। কি বললাম? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের দ্বারা কি হয়? দুটি সমজাতীয়, আন্ডারলাইন করো, দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধি নির্ণয় করা হয়। তাহলে কি করব আমরা ত্রিভুজ সূত্র শিখে? লব্ধি নির্ণয় করব। কার? দুটি সমজাতীয় ভেক্টরের। ক্লিয়ার হলো? তাহলে দুটি সমজাতীয় ভেক্টরের লব্ধি নির্ণয়ের জন্য ত্রিভুজ সূত্রটা আমরা শিখব। তাহলে এবার আমরা চলে আসব বিবৃতি। ত্রিভুজ সূত্রের বিবৃতি বা স্টেটমেন্টটা কি? কার বিবৃতি কাকা? ত্রিভুজ সূত্রের বিবৃতি। কি বলছে ত্রিভুজ সূত্র? তাহলে দেখো নামের মধ্যে আছে ত্রিভুজ সূত্র। একটা ত্রিভুজ আঁকবো, আমি আঁকবো, তোমরাও আঁকবে। অন্য কালি দিয়ে আঁকছি। এইটা যে কোনো ধরো আমি একটা ত্রিভুজ আঁকলাম, নাম দিলাম, এই বিন্দুটাকে নাম দিলাম এ বিন্দু, এই বিন্দুটাকে আমি নাম দিলাম বি বিন্দু, এই বিন্দুটাকে নাম দিলাম আমি সি বিন্দু। তাহলে ত্রিভুজের কটা বাহু থাকে? ত্রিভুজের কটা বাহু থাকে কাকা? তুমিও এই ত্রিভুজটা আঁকবে, এরকম করে আঁকবে। তাহলে দেখো এইটা হলো একটা ত্রিভুজ, আপাতত এটা ত্রিভুজ, আমি অ্যারো ফ্যারো কিচ্ছু দেবো না। ত্রিভুজ সূত্র কি বলছে? খুবই সুন্দর, খুবই সহজ একটা কথা বলছে, একটা মাত্র বলছে যে কোন ত্রিভুজের দুটি বাহু, কেমন বাহু? বলছে ক্রম অনুসারে দুটি বাহু। দেখো তুমি যে কোনো দুটো বাহু না, কোন বাহু দুটো নেবো বলো? আমি নিচ্ছি এই বাহুটা আর এই বাহুটা। বলছে কোন ত্রিভুজের কটা বাহু আছে? তিনটে আছে, আমরা জানি। ওই তিনটের মধ্য থেকে যদি দুটি বাহু দুটি ভেক্টরের মান এবং অভিমুখ নির্দেশ করে, মানে বলছে যে ত্রিভুজের তিনটি বাহুর মধ্যে দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখ নির্দেশ করে, তাহলে আর একটা বাহু পড়ে আছে, ওই বাহুটা ভেক্টর দুটির লব্ধির মান নির্দেশ করবে। আর অভিমুখ কোন দিকে নির্দেশ করবে সেটাও বলছে। কি বললাম? ধরো যে এটা একটা ত্রিভুজ, যে কোনো ত্রিভুজ, তাহলে কোন ত্রিভুজের ক্রম অনুসারে একই ক্রমে দুটি বাহু, দেখো এই দুটো বাহু কি একই ক্রম, মানে এইটা হচ্ছে একটা ভেক্টর, এইটা হচ্ছে একটা ভেক্টর। যদি এরকম হয়, মানে কোন ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখ, দেখো এটা কি বোঝাচ্ছে? ভেক্টরটার মান বোঝাচ্ছে, আর তীর চিহ্নটা ভেক্টরের অভিমুখ নির্দেশ করছে। আর একটা কি করছে? এই ভেক্টরটা এর মান অভিমুখ, এটা অভিমুখ এর মানটা নির্দেশ করছে, এটা অভিমুখ তীর চিহ্নটা নির্দেশ করছে। বলছে কোন ত্রিভুজের দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখ নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে এরা যে ক্রমে বা যে অর্ডারে যাচ্ছে, দেখো এরা কি কোন দিকে যাচ্ছে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাচ্ছে। ঘড়ির কাঁটা এইদিকে করে, এরা ঘুরছে এইদিকে। বলছে যে তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ওই ভেক্টর দুটির লব্ধিকে নির্দেশ করবে। কি হলো বুঝতে পারলে? দেখো এবার এতক্ষণ তো গেঁজালাম, এবার খেয়াল করো। কোন ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত, ক্রম অনুসারে মানে একই ক্রমে, দেখো এ যে ক্রমে যাচ্ছে এটাও সেই ক্রমে যাচ্ছে, মানে এ ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, এও ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে। বলছে কোন ত্রিভুজের একই ক্রমে গৃহীত বা ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখকে নির্দেশ করে, তাহলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে গৃহীত, বিপরীত মানে এরা যে দিকে যাচ্ছে ঠিক তার বিপরীত দিকে যে তৃতীয় বাহুটা আছে তাকে বিপরীত দিকে নাও, তাহলেই ওই ভেক্টরটির এই ভেক্টর দুটির লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে। তাহলে কোন ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখ নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত, বিপরীত ক্রমে গৃহীত, দেখো এই বাহুটাকে আমরা কি করেছি? এরা ঘুরছে এই দিক বরাবর, অ্যারো গুলো দেখো এই দিকে যাচ্ছে, আর একে আমি কি করেছি? অ্যারোটাকে নিয়েছি এই দিকে, মানে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ভেক্টর দুটির লব্ধির মান এবং অভিমুখ দুটোই নির্দেশ করবে। তাহলে এইটা হলো ভেক্টর দুটির লব্ধির মান, আর অভিমুখ কোন দিকে? এই যে তীর চিহ্নটা হচ্ছে এই ভেক্টর দুটির লব্ধির অভিমুখ। বোঝা গেল? তাহলে লিখে দিই, দেখো ক্লিয়ার হয়ে যাবে। লিখবো কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু
যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করে তাহলে বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ভেক্টর দুটির লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে। দেখো খেয়াল করো কি বললো, কথা কিন্তু দুটো কথা, খেয়াল করো। বলছে কোন ত্রিভুজের ক্রম অনুসারে, এই ক্রম অনুসারে কথাটা গুরুত্বপূর্ণ কথা। কোন ত্রিভুজের ক্রম অনুসারে গৃহীত দুটি বাহু, মানে হচ্ছে এবি বাহু এবং বিসি বাহু, যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করে, যদি এই এবি বাহু একটা ভেক্টরকে নির্দেশ করে এবং বিসি বাহু আরেকটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে এই ভেক্টর দুটির লব্ধিকে কে নির্দেশ করবে? তৃতীয় বাহুটি। সেটা কি করবে? এরা যে ক্রমে আছে এর ঠিক তার বিপরীত ক্রমে থাকবে। এটাই হচ্ছে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের মূল বক্তব্য। বোঝা গেল? তাহলে দেখো কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখ নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে, দেখো এটাকে আন্ডারলাইন করো, বিপরীত ক্রমে গৃহীত তৃতীয় বাহুটি ভেক্টর দুটির লব্ধির মান ও অভিমুখ নির্দেশ করবে। এটাই হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের স্টেটমেন্ট বা বিবৃতি। এবার দেখো আমরা যদি মনে করি ত্রিভুজ এ বি সি এর এবি এবং বিসি বাহু দুটি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ওই ভেক্টর দুটির লব্ধি হবে এসি ভেক্টরটা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো যে এসি ভেক্টর সমান কি করবে? এসি ভেক্টর কাকে নির্দেশ করছে? এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের লব্ধিকে নির্দেশ করছে। তাহলে আমরা লিখতে পারবো এসি ভেক্টর সমান এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এটা কিন্তু ভেক্টর যোগফল, সাধারণ যোগফল নয়। ভেক্টর দুটোর লব্ধির মান আমরা একটু পরেই নির্ণয় করব। তাহলে আমরা এখানে লিখবো, মনে করি ত্রিভুজ এ বি সি এর এবি এবং বিসি বাহু দুটি এবি ভেক্টর, দেখো তীর চিহ্ন দিছি তখন কি বলছে? এবি ভেক্টর এবং বিসি ভেক্টর দুটিকে নির্দেশ করে। তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র অনুসারে এবি ভেক্টর ও বিসি ভেক্টর এর লব্ধি হবে কে? এসি ভেক্টর হবে। তাহলে এসি ভেক্টর সমান হলো এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর। এইটাই হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের গাণিতিক রূপ। কি বললাম? ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের গাণিতিক রূপ। ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের গাণিতিক রূপ। এটা কিন্তু 11-এ পড়বেই, 2 নম্বরের কোশ্চেন। ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটি বিবৃতি করো। তাহলে বিবৃতি কি বলবে? যে কোন ত্রিভুজের ক্রমানুসারে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখকে নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে, দেখো আমি ওই জন্য দুটো জায়গা আন্ডারলাইন করেছি, ক্রম অনুসারে বা একই ক্রমে গৃহীত, বা এখানে লিখতে পারো একই ক্রমে গৃহীত দুটি বাহু যদি দুটি ভেক্টরের মান ও অভিমুখ নির্দেশ করে, তাহলে বিপরীত ক্রমে গৃহীত
তৃতীয় বাহুটি ভেক্টর দুটির লব্ধির মান এবং অভিমুখ নির্দেশ করবে। তাহলে এবি যদি একটা ভেক্টরকে নির্দেশ করে, বিসি বাহু যদি আরেকটা ভেক্টরকে নির্দেশ করে, তাহলে এই দুটো ভেক্টরের লব্ধি হবে আরেকটা যে বাহু পড়ে আছে মানে 3 নম্বর বাহুটা, সেটাই হয়ে যাবে তাদের লব্ধি। ক্লিয়ার হলো? বোঝা গেল তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের বিবৃতি গাণিতিক রূপ। এটা হলো ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের গাণিতিক রূপ। এবার দেখো একটা জিনিস, আমরা এখানটা আমি একটু মুছে দিলাম, ওর পরেই লিখবে তোমরা, ওর পরেই লিখবে। তাহলে আমি কি পেলাম বলতো, এইখান থেকে এইখানে যদি আমি ভেক্টর যোগে ত্রিভুজ সূত্রটাকে লাগাই, তাহলে পাচ্ছি আমি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর সমান কি পাচ্ছি বলতো, এসি ভেক্টর, মানে লব্ধি ভেক্টরটা এই দুটো ভেক্টরের লব্ধিটাকেও নির্দেশ করছে। এবার একটা জিনিস খেয়াল করো যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, আমরা একটা জিনিস শিখেছিলাম যে এসি ভেক্টরের বিপরীত, এসি ভেক্টর সমান আমরা এইভাবে লিখতে পারি। আগের লেকচারে আমরা দেখিয়েছি বিপরীত ভেক্টর মানে কি, যে দুটি ভেক্টরের মান যদি সমান হয় এবং অভিমুখ যদি বিপরীত হয়, তাহলে ভেক্টর দুটোকে বলা হয় বিপরীত ভেক্টর। এখানে একটা জিনিস খেয়াল করো যে এসি ভেক্টর আর সি এ ভেক্টর কি বোঝাচ্ছে, এরা যে এসি ভেক্টর এবং সি এ ভেক্টর এই দুটো ভেক্টরের মান সমান কিন্তু অভিমুখটা বিপরীত। এই অভিমুখ বিপরীত এটাকে বোঝাতে মাইনাস চিহ্নটাকে বোঝানো হচ্ছে। এই মাইনাস চিহ্নটা কি বোঝাচ্ছে, যে এসি ভেক্টর এবং সি এ ভেক্টর দুটির অভিমুখ পরস্পর বিপরীত। ঠিক আছে, তাহলে আমরা এইখানটাতে দেখো এসি এর জায়গাতে কি লিখতে পারি, এসি ভেক্টর সমান মাইনাস সি এ ভেক্টর, মাইনাস সি এ ভেক্টর। এখানে তাহলে কি পেলাম দেখো, এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস এটাকে এদিকে আনছি সি এ ভেক্টর সমান কত হলো, 0। এই শূন্যটা কিন্তু সাধারণ শূন্য নয়, এটা হচ্ছে শূন্য ভেক্টর বা জিরো ভেক্টর, নাল ভেক্টর। ঠিক আছে, তো এইখান থেকে একটা স্টেটমেন্ট পাস করা যায়। কি স্টেটমেন্ট, যে কোন ত্রিভুজের 3টি বাহু যদি একই ক্রমে, দেখো সি এ ভেক্টর মানে কি, এবি ভেক্টর গেল, বিসি ভেক্টর গেল, আর সি এ ভেক্টর মানে এই দিকেই যদি হয়, মানে একই ক্রমে যদি হয়, এবি ভেক্টর বিসি ভেক্টর দেখো ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছিল, সি এ ভেক্টরও ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরছে। যদি বিপরীত একই ক্রমে থাকে তিনটে ভেক্টরই, মানে এ যে ক্রমে আছে এও সেই ক্রমে আছে, সি এও যদি সেই ক্রমেই থাকে, তাহলে ভেক্টর গুলোর লব্ধি 0 হয়ে যাবে। ভেক্টর গুলোর, তার মানে হচ্ছে কোন ত্রিভুজের 3টি বাহু যদি একই ক্রমে 3টি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ভেক্টর 3টির লব্ধি 0। তাহলে এখানে একটা লিখে নাও স্টেটমেন্ট, যে কোন ত্রিভুজের, খুব মানে একবার স্টার দিয়ে লেখা, একেবারে স্টার দিয়ে, খুব ইম্পর্টেন্ট, কোন ত্রিভুজের 3টি বাহু যদি একই অর্ডারে, একই ক্রমে 3টি ভেক্টরকে নির্দেশ করে, একই ক্রমে 3টি ভেক্টরকে নির্দেশ করে, তাহলে ভেক্টর 3টির, আমি এখান থেকে এখানে আসছি, তাহলে ভেক্টর 3টির লব্ধি হবে 0, ব্র্যাকেটে লিখলাম 0 ভেক্টর। তাহলে বোঝা গেল যে কোন ত্রিভুজের 3টি বাহু যদি 3টি ভেক্টরকে একই অর্ডারে নির্দেশ করে, তাহলে দেখো এবি ভেক্টর, বিসি ভেক্টর, সি এ ভেক্টর একই অর্ডারে, তাহলে দেখো এ থেকে শুরু হয়েছিল আবার তো এতেই চলে আসলো, তার মানে হচ্ছে প্রাথমিক বিন্দু অন্তিম বিন্দু একই বিন্দু, তার মানে ভেক্টরটার মান কত, 0। আর 0 যদি হয়ে যায় তাহলে তাকে 0 ভেক্টর বলা। বোঝা গেল? তাহলে ভেক্টর যোগের ত্রিভুজ সূত্র আমরা জেনে গেলাম, ভেক্টর যোগের ত্রিভুজ সূত্রের গাণিতিক রূপ জেনে গেলাম, এবং একটা স্পেশাল স্টেটমেন্টও আমরা দেখলাম যে কোন ত্রিভুজের 3টি বাহু 3টি ভেক্টরকে একই ক্রমে নির্দেশ করলে সেই ভেক্টর 3টির লব্ধিটা একটা 0 ভেক্টর হবে। তাহলে গেল ত্রিভুজ সূত্র আমাদের গেল। এবার হচ্ছে যে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করব, আমরা লব্ধি ভেক্টরটার মান নির্ণয় করব। তাহলে দুটি ভেক্টর আছে আমাদের, এবি ভেক্টর এবং বিসি ভেক্টর।
এই ভেক্টর দুটির আমরা লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরটির মান নির্ণয় করব। ঠিক আছে, তাহলে প্রথমে দেখো আমাদের জানতে হবে এবি ভেক্টরের মান কত, বিসি ভেক্টরের মান কত এবং তাদের মধ্যবর্তী কোণ কত। তাহলে বলো তো এবি ভেক্টর এবং বিসি ভেক্টর এই দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ কোনটি, কোনটি এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী কোণ। দেখো এবি ভেক্টরের অভিমুখ কোন দিকে, এই বরাবর, এই বরাবর এবি ভেক্টরের অভিমুখ। আর আর দেখো বিসি ভেক্টরের অভিমুখ কোন দিকে, এই দিক বরাবর হচ্ছে বিসি ভেক্টরের অভিমুখ, এই দিক বরাবর। তাহলে এই দিকে একজনের মুখ, এই দিকে একজনের মুখ, তাহলে ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ কোনটা, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ হলো এইটা, এই কোণটা ধরো আলফা। ভেক্টর দুটি সবাই যেটা ভুল করে, সবাই বলে যে এবি ভেক্টর এবং বিসি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ এইটা, এটা বলে, কিন্তু না এটা নয়। তার কারণ দেখো এবি ভেক্টরের অভিমুখ কোন দিকে, এই দিকে। তুমি ধরো দুজন দাঁড়িয়ে আছো, এই বিন্দুতে দাঁড়িয়ে আছো, একজন চলে গেল এই দিক বরাবর আর একজন গেল এই দিক বরাবর, তাহলে এরা পরস্পরের সাথে কত কোনটা উৎপন্ন করলো, এইটা উৎপন্ন করলো নাকি এইটা উৎপন্ন করলো, নিশ্চয়ই এইটা উৎপন্ন করলো। তাহলে দেখো এই দিকে একজন গেল, এই দিকে একজন গেল, তাহলে এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কোনটা, এইটা হবে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল, এইটা নয়। ঠিক আছে, এটা নয়, সবাই ভুল করে। তাহলে মনে করি এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী কোণটা হলো আলফা। প্রথমেই লিখে নিলাম মনে করি এবি ও, দেখো মাথায় তীর চিহ্ন দিয়ে দিয়েছি মানে বোঝাচ্ছি এবি ভেক্টর, এবি ও বিসি। দেখো বিসি ভেক্টর লেখার দরকার নেই, এবি এর উপর মাথায় তীর চিহ্ন দিয়েছি মানে বোঝাচ্ছি এবি ভেক্টর, বিসি এর মাথায় তীর চিহ্ন দিয়েছি মানে বোঝাচ্ছি বিসি ভেক্টর, ওই জন্য ভেক্টর বাংলায় লেখার দরকার নেই। মনে করি এবি ও বিসি এর মধ্যবর্তী কোণ সমান কোনটা, তাহলে আমি এটাকে নাম দিচ্ছি ডি, নাম দিয়ে দিলাম এই বিন্দুটাকে। কোণ সমান কোনটা, কোণ হচ্ছে সি বি ডি, কোণ সি বি ডি, সেটা আলফা ধরে নিলাম। অর্থাৎ এবি ভেক্টর এবং বিসি ভেক্টরের মধ্যবর্তী কোণ হলো আলফা। ঠিক আছে, এবার এবি ভেক্টরের মান কোনটা বলো তো, এ থেকে বি বিন্দু পর্যন্ত যে দূরত্ব সেটা হলো এবি ভেক্টরের মান। তাহলে লিখি এবি ভেক্টরের মান, এবি লিখলাম বাংলাতে, ভেক্টরের মান বোঝাতে কি লিখি, এই মডিউলাস চিহ্ন, মানে এটা কি বোঝাচ্ছে, এবি ভেক্টরের মান, এবি ভেক্টর নয়, এবি ভেক্টরের মান, এবি ভেক্টরের মান সমান হচ্ছে স্মল এ। তাহলে আমি এখানে কি লিখলাম, এবি ভেক্টরের মান সমান, আমি লিখলাম এটাকে স্মল এ নিলাম। ঠিক আছে, ফর্মুলা তৈরি করবো তাই। তাহলে এবি ভেক্টরের মান হলো স্মল এ, বিসি ভেক্টরের, এই যে বিসি ভেক্টর মানে বি থেকে সি বিন্দু পর্যন্ত যে দূরত্বটা সেটা হচ্ছে বিসি ভেক্টরের মান। তাহলে বিসি ভেক্টরের মানটাকে আমি ধরছি, বিসি ভেক্টরের মান সমান ধরলাম স্মল বি, বিসি ভেক্টরের মান সমান হলো স্মল বি। তাহলে লিখি বিসি ভেক্টরের মান সমান বিসি ভেক্টরের মডিউলাস সমান, আমি লিখলাম কি স্মল বি। আর কোন, তাহলে দেখো আমি তিনটে জিনিস শুধু লিখলাম, আর কিছুই লিখবো না কাকা, আমি কিছুই লিখবো না। এবার দেখো কি করতে চাইছি বলতো, লব্ধি ভেক্টরের মান। বলতো লব্ধি ভেক্টর কোনটা, এ সি হচ্ছে এদের লব্ধি ভেক্টর, এসি হচ্ছে লব্ধি ভেক্টর। তাহলে এ থেকে সি বিন্দু পর্যন্ত দূরত্বটা বার করব কার সাপেক্ষে, স্মল এ, স্মল বি এবং আলফা, এই তিনটে জিনিসের সাপেক্ষে সিটাকে বার করব। তাহলে আমি মনে করি লব্ধি ভেক্টরের মান এসি মডিউলাস সমান হচ্ছে স্মল সি। দেখো ঠিক আছে, তাহলে মনে করি, আমি লিখবো মনে করি লব্ধি ভেক্টরের মান হলো এসি ভেক্টর মডিউলাস, বা এটাকে শুধু এসি লিখলেও কি বোঝায়, মান বোঝায়, শুধু এসি লিখলেও মান বোঝায়, সমান স্মল সি। তাহলে এইটাকে দেখো আমরা এবি ভেক্টরের বার দিয়ে মডিউলাস বোঝাই, এটাকে আবার শুধু যদি আমরা এবি বলি মানে মাথায় তীর চিহ্ন না দিই তাহলে কিন্তু এবি ভেক্টরের মানকে বোঝায়। একইভাবে এটাকে আমরা কি লিখতে পারি, বিসি, মাথায় তীর চিহ্ন দিলাম না মানে বিসি ভেক্টরের মানকে বোঝাচ্ছে। ঠিক আছে, এই পর্যন্ত আমরা লিখেছি।
তাহলে দেখো আমাদের জানা আছে এবি বাহুর দৈর্ঘ্য জানা আছে, বিসি বাহুর দৈর্ঘ্য জানা আছে এবং এই কোণটা জানা আছে। এখন আমাদেরকে বার করতে হবে কোনটা, এই জিনিসটা, এই বাহুটার দৈর্ঘ্যটা বার করতে হবে। তো দেখো যদি সমকোণী ত্রিভুজ হতো কাকা, যদি সমকোণী ত্রিভুজ হতো, এরকম যদি তোমার কাছে একটা ত্রিভুজ থাকতো, এইরকম যদি তোমার কাছে একটা সমকোণী ত্রিভুজ থাকতো, এটা হতো এ, এটা হতো বি আর এটা হতো সি, তাহলে কি তুমি পারতে না বলো পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে দিতে, দিয়ে কি করতে, সি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, পারতে এরকম করে দিতে, দিয়ে লব্ধি ভেক্টর কত হয়ে যেত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে যেত। কিন্তু আমাদের ত্রিভুজটা দেখো কাকা, সমস্যা, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ নয়, তাহলে এটা তো আমরা লাগাতে পারবো না। যদি সমকোণী ত্রিভুজ বানাতে পারতাম একে, তাহলে কতই না সুবিধা। তাহলে চলো দেখি এই ত্রিভুজটাকে আমরা যদি কোনো উপায়ে সমকোণী ত্রিভুজ বানিয়ে ফেলতে পারি। সমকোণী, দেখো আমি কি বলবো যে এ বি ভেক্টরটাকে বা ডি পর্যন্ত বাড়িয়ে কি করলাম, বি বিন্দুটাকে ডি পর্যন্ত বাড়ালাম, দিয়ে এখানে সি ডি একটা যদি লম্ব টেনে দিই, খেয়াল করো এখানে এরকম আমি করলাম, ডট ডট দিয়ে বোঝাবো এটাকে আমি, ডট 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 এরকম করে দিলাম। তাহলে দেখো তো এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ, খেয়াল করো এ সি ডি একটা সমকোণী ত্রিভুজ, বাহ সমকোণী ত্রিভুজ হয়ে গেছে। তাহলে আমি এখানে অঙ্কন বলে একটা ছোট্ট জিনিস লিখছি যাতে তোমাদের বুঝতে অসুবিধা না হয়। কি করলাম দেখো, আমাদের ছিল না, আমি বাড়ালাম যে এ বি ভেক্টরটাকে ডি পর্যন্ত বাড়িয়ে সি ডি লম্ব অঙ্কন করা হলো, এইটুকু লিখে দাও দয়া করে। তাহলে আমি এ বি ভেক্টরটিকে বা এ বি বাহুটাকে, ভেক্টরটিকে আমি বলবো না, এ বি বাহুটিকে, এ বি বাহুটিকে ডি বিন্দু পর্যন্ত, ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে, ডি বিন্দু পর্যন্ত বাড়িয়ে ডি বিন্দুতে, ডি বিন্দু পর্যন্ত বাড়ানো হলো, লিখো বাড়ানো হলো, হলো এবং এবং ডি বিন্দুতে, ডি বিন্দুতে সিডি লম্ব অঙ্কন করা হলো, করা হলো। অতএব অতএব কাকা কি, এ সি ডি হলো একটি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ সি ডি হলো একটি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ, কে ত্রিভুজ এ সি ডি। তাহলে দেখো এই বাহুটা তো আমরা জানি না, জানি এই বাহুটা কি জানি আমরা, জানি না, এই বাহুটা পুরোটা তো জানি না, শুধু এইটুকু জানি আমরা, এইটা জানি, এইটা জানি, এটা জানি না, এটা জানি না, খেয়াল করো দেখো। তাহলে একটা জিনিস খেয়াল করো, একটা জিনিস আমরা কি করতে পারি, খুব সহজে করতে পারি, খুব, চলো মুছে দিচ্ছি আমি, দিয়ে শুরু থেকে। তাহলে আমি এইখানটাতে এদিকে লিখবো কি, হ্যাঁ এরপরেই ধরো আমি লিখছি। তাহলে খেয়াল করো এবার, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে পিথাগোরাসের উপপাদ্য লাগিয়ে পাই, ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে পিথাগোরাস প্রয়োগ করে পায়, পিথাগোরাসের, সে কি বলছে যে অতিভুজের স্কোয়ার সমান ভূমির স্কোয়ার প্লাস লম্বের স্কোয়ার। তাহলে আমরা কি লিখতে পারি, এ সি এর স্কোয়ার অতিভুজ সমান ভূমি মানে কি, ভূমি মানে হচ্ছে এডি, এডি এর স্কোয়ার প্লাস লম্বকে সিডি বা ডিসি, ডিসি এর স্কোয়ার। দেখো এটা বুঝতে কোনো অসুবিধা নেই। এবার খেয়াল করো তো যে এই যে এডি, এডি, এই এডিটাকে আমরা কি করতে পারি, এবি প্লাস বিডি করতে পারি। দেখো বোরিং হওয়ার কিছু নেই, এর যে ফর্মুলাটা ফাইনালি বেরিয়ে আসবে সেই ফর্মুলাটা নিয়ে তোমাদের কথা, এবং সেই ফর্মুলাটা এতটা সহজ আসবে যেটা 5-এ পড়েছো। দেখো দেখো তাহলে কি করবো আমরা, এই পর্যন্ত করে ফেলেছি,
দেখো এরপরে আমরা লিখবো এসি ভেক্টর এসি স্কোয়ার। আমি ওখান থেকে এখানে চলে আসলাম। এডি 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 মানে আমি লিখবো এবি স্কোয়ার এবি প্লাস বিডি। তাহলে আমি কি লিখতে পারি দেখো, এবি প্লাস বিডি, এবি প্লাস বিডি, স্কোয়ার ছিল স্কোয়ার করলাম, প্লাস কি লিখেছি দেখো, সিডি বা ডিসি এর স্কোয়ার, ডিসি এর স্কোয়ারে আমি লিখে দিলাম ডিসি এর স্কোয়ার। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা আছে? নেই, নেই, একবারে নেই। দেখো তাহলে এইটা কি আমি কি করতে পারি, এ প্লাস বি এর হোল স্কোয়ার দিয়ে ভেঙে দিতে পারি, এ স্কোয়ার মানে এটা প্লাস বিডি স্কোয়ার প্লাস 2ab ইন্টু বিডি করে দিলাম, আর প্লাস ডিসি তো ছিলই, ডিসি এর স্কোয়ার প্লাস ডিসি এর স্কোয়ার। দেখো এইখানে আমরা একটা জিনিসই বসিয়েছিলাম, শুধু তোমরা এখানে লিখতে পারো এটা, যেহেতু যেহেতু এডি সমান এবি প্লাস বিডি, এটা লিখে নাও তোমরা, নাহলে পরে খুঁজে নাও পেতে পারো। তাহলে এবার দেখো তো, এ বি স্কোয়ার করলাম, এ বি স্কোয়ার প্লাস বিডি, বিডি খেয়াল করো। তাহলে এইটাকে আমি আগে লিখছি 2 ইন্টু এ বি ইন্টু বিডি প্লাস এই বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। খেয়াল করো খুব সহজ ভাবে একটু জিনিস খেয়াল করো, কি আছে, বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার মানে বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এটা কি, ত্রিভুজ বি সি ডি একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের অতিভুজ স্কোয়ার সমান কি হবে, বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। তাহলে আমরা বিডি এর স্কোয়ার প্লাস ডিসি এর স্কোয়ার সমান কি লিখতে পারবো, বিসি এর স্কোয়ার লিখতে পারবো না? দেখো তো এখানে, এখানে কি, এটাকে মুছে দিলাম। দেখো এখানে আমরা বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান কত হবে, বিসি এর স্কোয়ার, বিসি স্কোয়ার। তাহলে এই যে দেখো বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান কি লিখে দিতে পারবো, বিসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার প্লাস 2ab বিডি প্লাস এই বিডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান কি লিখবো, বিসি স্কোয়ার। তাহলে বিসি স্কোয়ার কি পেলাম তাহলে দেখো, আচ্ছা চলে এসছে। তাহলে এ বি স্কোয়ার দেখো প্লাস বিসি স্কোয়ার প্লাস 2ab এবি। দেখো তো এখান থেকে cos থিটা ত্রিভুজ বি সি ডি এর ক্ষেত্রে cos আলফা, দেখো cos আলফা cos থিটা সমান কি হয়, ভূমি বাই অতিভুজ হয়। তাহলে আমি কি লিখতে পারবো, cos আলফা সমান হচ্ছে বিডি বাই বিসি, বিসি। তাহলে এইখান থেকে আমি কি লিখতে পারবো, খেয়াল করো তো, যে বিসি সমান হচ্ছে বিডি ইন্টু এই, এটা আমরা কি করতে চাইছি বলতো, যে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি মানে হচ্ছে বিডি বাই অতিভুজ মানে হচ্ছে বিসি। দেখো খেয়াল করো আমাদের কি দরকার বলতো, cos থিটা সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ হচ্ছে বিসি। এখন এইখান থেকে দেখো আমরা কি লিখতে পারি, যে বিডি সমান কত হবে, বিসি ইন্টু cos আলফা, বিসি ইন্টু cos আলফা। খেয়াল করো এটা cos থিটা সমান ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে অতিভুজ, দিয়ে আমরা কি করলাম এখান থেকে বিডি সমান তাহলে কি পেলাম, এই বিসিটা এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে বিসি ইন্টু cos আলফা। তাহলে এইখানটাতে দেখো বিডি যেটা ছিল, বিডির জায়গাটাতে আমি কি লিখতে পারি, বিসি ইন্টু cos আলফা। যেহেতু দেখো এখানে আমি দেখাচ্ছি, তোমরা যেহেতু বলে ওই জিনিসটাকে পাশে লিখে নেবে। তাহলে দেখো তো সব পেয়ে গেছি, এসি এর স্কোয়ার সমান এটা। এসি মানে আমাদের কি কি জানা আছে বলো তো, এবি বাহুর দৈর্ঘ্য জানা আছে,
বিসি বাহুর দৈর্ঘ্য জানা আছে এবং আলফার মান জানা আছে, তিনটে জিনিস জানা আছে। আমাদের জানতে হবে এসি। তাহলে দেখো যে এসি মানে কি, সেটাকে আমরা স্মল সি লিখেছি, তাহলে স্মল সি স্কোয়ার সমান এ বি এর স্কোয়ার। এবি মানে কি কাকা, এবি মানে হচ্ছে স্মল এ, তাহলে এ স্কোয়ার। বিসি মানে কি, স্মল বি, বি স্কোয়ার প্লাস 2, এবি মানে এ, বিসি মানে বি কস আলফা। তাহলে এইটা হলো লব্ধি ভেক্টরের ফর্মুলা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সারা জীবন মনে রাখতে হবে এই ফর্মুলাটা। কি বললাম, এইটা হলো লব্ধি ভেক্টরের মান, সারা জীবন মনে রাখতে হবে, তাছাড়া চলা যাবে না। তাহলে আমরা এটাকে কি লিখতে পারি, সি সমান হচ্ছে স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এটাই হলো লব্ধি ভেক্টরের মান। এটি হলো, লিখো, এটি হলো লব্ধি ভেক্টরের মান। এটি হলো লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরের মান। তাহলে দেখো আমরা যদি এবি ভেক্টর দুটোর মান জানি এবং তাদের মধ্যবর্তী কোণ জানি, তাহলে ওই দুটো ভেক্টরের লব্ধির মান কত হবে সেটা কিন্তু আমরা বার করে নিতে পারবো। তাহলে এখানে আমরা একটা স্টেটমেন্ট পাস করে দিই। এখানে চলো এটা মুছে ফেলি, এইখান থেকে আমি মুছবো। তাহলে আমরা লব্ধি ভেক্টরের মান পেলাম, এরপরেই লিখবো এখান থেকে আমরা কি বলতে পারি, যে দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকলেই তাদের লব্ধি ভেক্টরের মান নির্ণয় করা সম্ভব। তাহলে এইখানে দেখো তো যে ভেক্টর দুটির মান বা যে দুটো ভেক্টর পেয়েছি সেই দুটো ভেক্টরের লব্ধির মান কিন্তু তাদের সরাসরি যোগফলের সঙ্গে সমান নয়। খেয়াল করো, সরাসরি যোগফলের সঙ্গে সমান কি না, কিসের উপরে নির্ভর করছে, এ মানে ভেক্টর দুটির মানের উপরে নির্ভর করছে এবং তাদের মধ্যবর্তী কোণের উপরে নির্ভর করছে। তাহলে আমরা এখানে প্রথম স্টেটমেন্ট দেব যে এখান থেকে দেখা যায়, অর্থাৎ লব্ধি ভেক্টরের মান ভেক্টর দুটির সরাসরি যোগফলের সমান নয়, সরাসরি যোগফলের সমান নয়, আন্ডারলাইন করো। তারপরে স্টারটা আমরা এখানে দিয়ে লিখবো, তারপরের স্টারটা, অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধি ভেক্টরের মান ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে। অর্থাৎ লব্ধি ভেক্টরের মান ভেক্টর দুটির মানের উপর নির্ভর করে এবং ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণের উপর নির্ভর করে, ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ মানে আলফা এর উপর নির্ভর করে। আরেকটা জিনিস দেখো, আমরা এখানে লিখবো, ডবল স্টার দিলাম একে, কি বলবো, যে দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকলে ভেক্টর দুটির লব্ধির মান নির্ণয় করা সম্ভব। তাহলে আমরা এখানে আরেকটা স্টেটমেন্ট লিখছি স্টার দিয়ে, যে দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ মানে কি আলফা, আর এখানে
মধ্যবর্তী কোণ আলফা জানা থাকলে ভেক্টর দুটির লব্ধির মান নির্ণয় করা সম্ভব। ভেক্টর দুটির লব্ধির মান নির্ণয় করা সম্ভব। এই গেল আমরা যে ফর্মুলাটা বানালাম সেখান থেকে আমরা কি কি পেলাম যে দুটি ভেক্টরের লব্ধি ভেক্টর দুটির সরাসরি যোগফলের সমান নয়। কিসের উপরে নির্ভর করছে? ভেক্টর দুটির মানের উপরে নির্ভর করছে এবং ভেক্টর দুটির মধ্যবর্তী যে কোণ আলফা তার উপরে নির্ভর করছে। দেখো এখানে আলফা আছে, এটা একটা গেল। তারপরে আমরা কি বললাম যে দুটি ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণ যদি জানা থাকে তাহলে ভেক্টর দুটির লব্ধির মান নির্ণয় করা সম্ভব। মান নির্ণয় করতে পারবো, লব্ধির মান নির্ণয় করতে পারবো। তাহলে এই গেল আমাদের লব্ধির মান নির্ণয় করা। এবার হচ্ছে যে লব্ধি ভেক্টরের কি অভিমুখ নির্ণয় করতে হবে না? এই যে দেখো লব্ধি ভেক্টরটার অভিমুখ, তাহলে এই লব্ধি ভেক্টরটা এবি ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করেছে সেটা আমরা এবার নির্ণয় করব। তাহলে এবার হেডিং করব লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয়। তোমরা এর পরে লিখবে, আমার জায়গা নেই বলে আমি মুছছি, তোমরা এর পরে লিখবে। তাহলে লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয় খেয়াল করো। লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয়। আমি অন্য কালিতে হেডিং করছি, তোমরা অন্য কালিতে হেডিং করবে, তাহলে নোটটা ভালো তৈরি হবে। লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয়। লব্ধি ভেক্টরের অভিমুখটা কোন দিকে আছে সেটা আমরা নির্ণয় করব। লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয়। তাহলে কি আমি ধরে নিচ্ছি, মনে করি লব্ধি ভেক্টরটি এবি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে, মানে এই কোণটাকে আমরা ধরছি থিটা কোণ, থিটা ধরে নিচ্ছি, দিয়ে থিটার ভ্যালু কত আমরা সেটা বার করব। মনে করি লব্ধি ভেক্টরটি এবি ভেক্টরটাকে আমরা স্মল এ দিয়েও লিখতে পারি, ঠিক আছে। এবি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। মনে করি লব্ধি ভেক্টরটি এবি ভেক্টরের সাথে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে দেখো তো এই যে ত্রিভুজটা, ত্রিভুজ এ সি ডি বা ত্রিভুজ এ ডি সি একটা সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ ডি সি থেকে পাই ট্যান থিটা সমান কি হয়? লম্ব বাই ভূমি, ট্যান থিটা সমান লম্ব। তাহলে এই যে ত্রিভুজ এ ডি সি এটা সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজের লম্বটাকে ট্যান থিটা সমান হচ্ছে লম্ব মানে সিডি, ভূমি মানে হচ্ছে এডি। তাহলে ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। তোমরা যদি না জানো লম্ব বাই ভূমি, তাহলে লম্ব হচ্ছে ডিসি আর ভূমি হচ্ছে এডি। তাহলে দেখো আবার আমরা কি লিখতে পারি, ট্যান থিটা ডিসি। দেখো আমরা ডিসি সমান আমরা বার করিনি। ডিসি সমান কি দেখো তো, এখানে খেয়াল করো তো, এই যে ত্রিভুজ বিডিসি সমান এটা একটা সমকোণী ত্রিভুজ। তাহলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে সাইন আলফা সাইন থিটা সমান কি হয়? ভূমি বাই অতিভুজ, এই লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব বাই অতিভুজ, ভুল বলা হয়েছিল। তাহলে সাইন আলফা লম্ব বাই অতিভুজ, লম্ব মানে কি? ডিসি আর অতিভুজ কি? অতিভুজ মানে হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ হচ্ছে বিসি। তাহলে দেখো তো এখান থেকে আমরা কি পাচ্ছি, ডিসি সমান হচ্ছে বিসি ইন্টু সাইন আলফা। তাহলে দেখো ট্যান থিটা সমান ডিসির জায়গায় আমি কি লিখবো, বিসি সাইন আলফা ডিভাইডেড বাই, দেখো এডি মানে কি? এডি মানে হচ্ছে এবি প্লাস বিডি। তাহলে দেখো বিসি সাইন আলফা ডিভাইডেড বাই এবি মানে এবি লিখলাম প্লাস বিডি। দেখো এখানে বিডি বার করা আছে, এই যে বিডি মানে হচ্ছে বিসি কস আলফা।
তাহলে এবার সব বসিয়ে দাও, tan থিটা সমান বিসি মানে কি কাকা, এই যে বিসি, বিসি মানে হচ্ছে বি, তাহলে বি সাইন আলফা ডিভাইডেড বাই এ বি মানে হচ্ছে এ প্লাস বিসি মানে হচ্ছে বি কস আলফা। তাহলে দেখো যে ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণ জানা থাকলে লব্ধি ভেক্টরের অভিমুখও নির্ণয় করা যায়, অর্থাৎ লব্ধি ভেক্টরটা এই ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে থাকবে সেটাও কিন্তু এই ফর্মুলা থেকে বার করা যায়। তাহলে আমরা দেখো এই দিকটা মুছে দিচ্ছি, দিয়ে একটা স্টেটমেন্ট লিখছি। তাহলে আমরা কি পেলাম, tan থিটা সমান বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি কস আলফা। অর্থাৎ ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণ মানে আলফা জানা থাকলে লব্ধি ভেক্টরটি এ বি ভেক্টরের সাথে এর সাথে কত কোণ মানে থিটা উৎপন্ন করবে সেটা নির্ণয় করা যায়, ক্যালকুলেট করা যায়। বোঝা গেল? তাহলে দেখো আমরা লব্ধি ভেক্টরের মান নির্ণয় করে ফেলেছি, লব্ধি ভেক্টরের অভিমুখ নির্ণয় করেছি। দেখো সব জায়গাতেই কি আছে, ভেক্টর দুটির মান এবং তাদের মধ্যবর্তী কোণ। অন্য কিছু আছে কি? দেখো কোনো কিছু নেই। তাহলে এবার সব ভুলে যাও, এতক্ষণ পর্যন্ত আমরা যা করলাম, যা কিছু করেছি ক্ষমা করে দাও, তোমরা সবগুলো ভুলে যাও। শুধু মনে রাখো tan থিটা সমান হচ্ছে b sin আলফা ডিভাইডেড বাই a প্লাস b cos আলফা, আর একটা লব্ধি ভেক্টরের মান। লব্ধি ভেক্টরের মান কোনটা পেয়েছিলাম, এই যে c স্কয়ার সমান হচ্ছে √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, এইটা। তাহলে আমাকে ক্ষমা করে দিয়ে শুধুমাত্র এই দুটো মনে রাখো। এই দুটো যদি মনে রাখো তাহলে ম্যাক্সিমাম প্রবলেম সলভ হয়ে যাবে। শুধুমাত্র যদি এই দুটো তোমাদের মনে থাকে তাহলে ম্যাক্সিমাম প্রবলেম উইল বি সলভড। ঠিক আছে? তাহলে এবার আমরা দেখো কিছু বিশেষ ক্ষেত্রে আলোচনা করব। বিশেষ ক্ষেত্র যে এই যে দুটো ফর্মুলা, তাহলে দেখো সব মুছে দাও, একেবারে পরিষ্কার করে দাও। ও তোমরা তো করবে না, আমি করব। দেখো বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। বিশেষ ক্ষেত্র, এগুলো আমি মুছে দিলাম। বিশেষ ক্ষেত্র হেডিং করো, বিশেষ ক্ষেত্র খুব ইম্পর্টেন্ট। এখান থেকে 11 এর কোশ্চেন আসবে। এতক্ষণ কি করলাম, আমরা যন্ত্রপাতি তৈরি করলাম, মেশিন গজ বানালাম। এরপরে এবার সেটাকে অ্যাপ্লাই করব আর সব সমাধান করব এবার। ঠিক আছে? সব অ্যাপ্লাই করব এবং সমাধান করব। দেখো তাহলে 1 নম্বর বিশেষ ক্ষেত্র, 1 নম্বর। তাহলে আমরা ফর্মুলা কার বিশেষ ক্ষেত্র আলোচনা করছি, দেখো কার বিশেষ ক্ষেত্র আলোচনা করছি। এখানে দুটো ফর্মুলা একেবারে এখানে ঝকঝকে করে লিখে নাও। দুটো ফর্মুলা হচ্ছে লব্ধি ভেক্টরের মান, সেটার ভ্যালু কত, c সমান √a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। মানে তোমাকে দুটো ভেক্টর দেওয়া হয়েছে, একটা ভেক্টরের মান হচ্ছে স্মল a, একটা ভেক্টরের মান হচ্ছে স্মল b, এবং তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তোমাকে এগুলো দিয়েছে, দিয়ে তোমাকে বলবে লব্ধি ভেক্টরের মান নির্ণয় করো। তাহলে এটা একটা ফর্মুলা। আর একটা হচ্ছে tan থিটা। tan থিটা সমান কি পেলাম, b sin আলফা ডিভাইডেড বাই a প্লাস b cos আলফা। শুধু এই দুটো ফর্মুলা মনে রাখো। তাহলে এরপরে দেখো আমরা বিশেষ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। 1 নম্বর বিশেষ ক্ষেত্র।
ভেক্টর দুটির মানে এ ভেক্টর আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি শূন্য হয়, এ ও বি এর মধ্যবর্তী, দেখো আমি আর এ বি ভেক্টর বি সি ভেক্টর লিখছি না, শুধু স্মল এ মানে এ বি ভেক্টর বোঝাচ্ছি, শুধু স্মল বি মানে বিসি ভেক্টর বোঝাচ্ছি। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা সমান 0 ডিগ্রি হলে, আলফা সমান 0 ডিগ্রি, দেখো এইটা তো আলফা ছিল, তাহলে 0 ডিগ্রি মানে কি, এটা নামতে নামতে এরকম হয়ে গেছে, তার মানে এইরকম হয়েছে এ ভেক্টর এখান পর্যন্ত, তারপরে এইখানে কি হয়ে গেছে বি ভেক্টর, আবার এরকম হয়ে গেছে না। তাহলে সেই ক্ষেত্রে লব্ধি, অর্থাৎ এই ভেক্টর দুটো কি সমান্তরাল ভেক্টর, সমান্তরাল ভেক্টর, অর্থাৎ ব্র্যাকেটে লিখো, অর্থাৎ এ ও বি সমান্তরাল হলে বা সমমুখী হলে, সমমুখী হলে এ ও বি এক সমমুখী হলে, একই দিকে হলে, সমমুখী হলে আলফা সমান 0 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে দেখো তো লব্ধি ভেক্টরের মান, লব্ধি ভেক্টরের মান সি সমান কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আলফা জায়গায় কত বসাবো, আলফা সমান 0 ডিগ্রি, 0 ডিগ্রি, তাহলে সি সমান কত দাঁড়াবে, দেখো তো সি সমান দাঁড়াবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 0 ডিগ্রির মান কত, cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে ইন্টু 1 করে দিলাম, তাহলে কি দাঁড়ালো দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab মানে কি এ প্লাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটাকে আমরা কি লিখবো এ প্লাস বি এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে সি স্কোয়ার সমান এ প্লাস বি এর হোল স্কোয়ার, দুদিকটাকে আমি কি করলাম স্কোয়ার করে দিলাম, তাহলে এই রূপটা উঠে গেল স্কোয়ার করার ফলে, তাহলে সি সমান কত হলো এ প্লাস বি। দেখো তাহলে লব্ধি ভেক্টরের মান মানে ভেক্টর দুটির মানের সরাসরি যোগফল, এই ক্ষেত্রে কি ক্ষেত্রে, যদি দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি ভেক্টরের মান কত হবে a প্লাস বি, মানে তাদের মানের সরাসরি যোগফল, তাহলে এবং এটাই হলো লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান, দেখো এর এ এটা হচ্ছে বি, ডাইরেক্ট যোগ হয়ে গেল, দিয়ে এইটা হয়ে গেল তোমার সি ভেক্টর, এটা হয়ে গেল সি ভেক্টর। ঠিক আছে, অর্থাৎ দুটি ভেক্টরের লব্ধির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হলে লব্ধি ভেক্টরের মান সর্বোচ্চ হবে। কোশ্চেন পড়ে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি ভেক্টরের মান সর্বোচ্চ হবে, ম্যাক্সিমাম হবে, কখন ম্যাক্সিমাম হবে, যদি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়, অর্থাৎ ভেক্টর দুটি যদি একই দিকে থাকে, ভেক্টর দুটির মুখ অভিমুখ যদি একই হয় তাহলে লব্ধি ভেক্টরের মানটা সর্বোচ্চ হবে। তাহলে এখানে আমরা একটা স্টেটমেন্ট লিখে দেব, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা সমান 0 ডিগ্রি হলে লব্ধি ভেক্টরের মান সর্বোচ্চ হবে, লব্ধি ভেক্টরের মান সর্বোচ্চ হবে, এবং লব্ধি ভেক্টরের মান তাহলে সি ম্যাক্স লিখছে, এটাকে সি ম্যাক্স সমান কত হবে এ প্লাস বি, একেবারে বক্স করে ফেলো বস, বক্স করো, একে একেবারে বক্স করো, তাহলে সর্বোচ্চ মান কখন পাবে, যখন আলফা সমান 0 ডিগ্রি। ঠিক আছে, তাহলে লব্ধি ভেক্টরের মান সর্বোচ্চ কখন হবে, যখন ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হবে। বোঝা গেল একটা কেস। দেখো বিশেষ ক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করেছি, প্রথম ক্ষেত্রটা কি নিলাম, যদি ভেক্টর দুটি একই দিকে মুখ করে থাকে, অর্থাৎ ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে লব্ধি ভেক্টরের মান কত হয়, আমরা দেখতে পাচ্ছি যে তাহলে লব্ধি ভেক্টরের মান সরাসরি যোগফলের সঙ্গে সমান। তাহলে আমরা দেখলাম যে এটাই হলো লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান। কোশ্চেন আসবে যে দুটি ভেক্টরের লব্ধির মান সর্বোচ্চ কখন হয়, তাহলে 0, তাদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয় তাহলে হয়। লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান কত হয়, সি ম্যাক্স সমান হচ্ছে এ প্লাস বি, একে একেবারে বক্স করো, হলুদ করে হাইলাইট করে রাখো। তাহলে 1 নম্বর বিশেষ ক্ষেত্রে গেল। বিশেষ ক্ষেত্র দেখো আর একটা স্টার, তাহলে এ ভেক্টর এইদিকে বি ভেক্টর এইদিকে, তাহলে এদের মধ্যবর্তী কোণটা মানে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে কত কোণ করে থাকলো, সেও তো এইদিকে মুখ করে দিল, মানে কোণ, তাহলে আমরা কি বলতে পারি যে লব্ধি ভেক্টরের অভিমুখ কোন দিকে হবে, ভেক্টর দুটি যেদিকে আছে সেদিকেই হবে। দেখো একটা উদাহরণ দিলাম,
এইখানে ধরো একটা বস্তু আছে, এইখানে একজন টানছে এই অভিমুখে আর একজন ধরো ঠেলছে এই অভিমুখে, তাহলে বস্তুটা যাবে কোন দিকে? টানছে তো ওই দিকে যাবে, ঠেলছে তো ওই দিকে, একই দিকেই তো বল দুটো কাজ করছে, তাহলে বস্তুটা যাচ্ছে কোন দিকে? এই দিকে। তার মানে হচ্ছে ওই ভেক্টর দুটো যেদিকে কাজ করছিল লব্ধি বলটা সেদিকেই কাজ করছে। তাহলে আরেকটা স্টার দিয়ে আমি লিখে দিচ্ছি এটাকে। এখানে আরেকটা স্টার দিয়ে যে tan থিটা সমান কি হবে আমরা জানি b sin আলফা। sin আলফার মান কত পেলাম আমরা? আলফা সমান হচ্ছে 0 ডিগ্রি, b sin আলফা ডিভাইডেড বাই a প্লাস b cos 0 ডিগ্রি সমান কি হলো? sin 0 ডিগ্রি ভ্যালু কত? 0 ডিভাইডেড বাই a প্লাস b মানে হচ্ছে 0। তাহলে tan থিটা সমান হলো 0। এটা কি বলছে? থিটা সমান 0, অর্থাৎ লব্ধি ভেক্টরটি এ ভেক্টরের সাথে 0 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে লব্ধি ভেক্টরটা ছিল সেটা কি করলো? এ ভেক্টরের সাথে মানে এ ভেক্টর যেদিকে ক্রিয়া করছে লব্ধি ভেক্টরটা সেদিকেই ক্রিয়া করে। তাহলে আমরা বলতে পারবো অর্থাৎ এ ও বি ভেক্টর দুটি যে দিকে অভিমুখ থাকে, ভেক্টর দুটির অভিমুখ যেদিকে লব্ধি ভেক্টরের অভিমুখও সেই দিকে, লব্ধি ভেক্টরের ও অভিমুখ সেই দিকে, লব্ধি ভেক্টরের অভিমুখ সেই দিকে হয়। ঠিক আছে, তাহলে আমরা কি জানলাম? সর্বোচ্চ কখন হবে লব্ধি ভেক্টরের মান? সর্বোচ্চ কখন হবে? ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যখন 0 ডিগ্রি হবে। আর একটা জিনিস শিখলাম যে তখন লব্ধি ভেক্টর এ ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করে থাকবে? 0। বোঝা গেল? আচ্ছা, 2 নম্বর বিশেষ ক্ষেত্র আলোচনা করবো আমরা এবার। 2 নম্বর বিশেষ ক্ষেত্র, 2 নম্বর এ ও বি এর মধ্যবর্তী কোণ আলফা সমান 180 ডিগ্রি হলে, ব্র্যাকেটে কি লিখবো? দুটো ভেক্টরের মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। ধরো এই দিকে হচ্ছে এ ভেক্টরটা এদিক বরাবর, আর আরেকটা ভেক্টর আছে ধরো বি ভেক্টর, তার অভিমুখ যদি এই দিক বরাবর হয়, তাহলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ কত হলো? 180 ডিগ্রি, মানে বিপরীতমুখী ভেক্টর। আমাদের দেখো জেনারেল কেস কি ছিল? এ ভেক্টর এইদিকে, বি ভেক্টর এইদিকে, এইটা ছিল আলফা। এখন আলফার ভ্যালু কখন 180 ডিগ্রি হবে বলতো? যখন আলফাটা এইভাবে বাড়তে এইরকম হয়ে যাবে তখন। তার মানে হচ্ছে যে এ ভেক্টর থাকবে এই দিক বরাবর আর বি ভেক্টরটা কি হয়ে যাবে? এই দিক বরাবর, বি ভেক্টরটা থাকবে এই দিক বরাবর। তাহলে আমরা কি বলতে পারি? অর্থাৎ এ ও বি বিপরীতমুখী হলে কি হবে? বিপরীতমুখী হলে কি হবে দেখো, তাহলে আমরা লিখবো যে সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, আলফার জায়গায় কত? 180 ডিগ্রি। তাহলে সি স্কোয়ার সমান কি পাবো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 180 ডিগ্রির মান কত কাকা? জাননি, তুমি বলতে পারবে না। cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তোমরা দেখে নেবে। তাহলে সি স্কোয়ার সমান কি দাঁড়ালো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস, দেখো মাইনাস 2ab, তাহলে সি স্কোয়ার সমান কি দাঁড়ালো? দেখো এটা কার ফর্মুলা? a মাইনাস বি এর হোল স্কোয়ার নয়, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো কাকা? সি সমান দাঁড়ালো a মাইনাস বি। এইখানে দেখো তো আমরা কি দেখতে পাচ্ছি যে দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয় তাহলে লব্ধি ভেক্টরের মান সর্বনিম্ন হয়, এবং সর্বনিম্ন মানটা কত? a মাইনাস বি, একটা ভেক্টর থেকে আরেকটা ভেক্টরের বিয়োগ, আর সর্বোচ্চ কত? দুটো ভেক্টরের যোগ। তাহলে আমরা বলতে পারি একটা স্টার দিয়ে যে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ আলফা সমান 180 ডিগ্রি হলে লব্ধি ভেক্টরের মান
সর্বনিম্ন হবে, সর্বনিম্ন হবে। কোশ্চেন এখানে পড়ে যে দুটি ভেক্টরের লব্ধির মান সর্বনিম্ন কখন হবে? যদি ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি হয়, বা যদি ভেক্টর দুটি পরস্পর বিপরীতমুখী হয়, তাহলে ভেক্টর দুটির লব্ধির মান সর্বনিম্ন হবে। এবং সর্বনিম্ন মান কত হবে? সি মিনিমাম সমান হচ্ছে এ মাইনাস বি। তার মানে হচ্ছে যে বড়টা মাইনাস ছোটটা, বড়টা মাইনাস ছোটটা। দেখো তুমি যদি বাস্তবে রিয়ালাইজ করো, ধরো এইখানে একটা বস্তু আছে, এরকম একটা বস্তু আছে, এই বস্তুতে এই দিক বরাবর, ধরো এই দিক বরাবর 5 নিউটন বল প্রয়োগ করছে, মানে এই দিকে 5 নিউটন বল দ্বারা টানছে, আর এই দিক বরাবর 3 নিউটন বল দ্বারা টানছে এই দিকে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? যেটা বড় সেই দিকে যাবে। এবং লব্ধি বল কত অনুভব করবে? এইদিকে 5 যাচ্ছে আর এইদিকে 3 যাচ্ছে, তার মানে হচ্ছে যে 5 থেকে 3 বাদ করে দাও, দিয়ে 2 যাবে এইদিকে। তাহলে লব্ধি ভেক্টরটা কত হবে? লব্ধি ভেক্টরটা এরকম হবে 5 মাইনাস 3 নিউটন সমান হচ্ছে 2 নিউটন, এরকম হবে না? তাহলে দেখো এটাই হলো, যদি ভেক্টর দুটি পরস্পর বিপরীত দিকে ক্রিয়া করে তাহলে লব্ধি ভেক্টরটা সর্বনিম্ন হবে, এবং সর্বনিম্ন মানটা হলো সি মিনিমাম সমান এ মাইনাস বি। খুবই হাইলাইট করো, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা একটা। তাহলে এবং লব্ধি ভেক্টরের অভিমুখ কি হবে? বড় ভেক্টরটা, দেখো লব্ধি বস্তুটা কোন দিকে যাবে, বড় ভেক্টরটা যেদিকে সেদিকে যাবে। তাহলে আমরা বলতে পারবো লব্ধি ভেক্টরটা বড় ভেক্টরটার দিকে ক্রিয়া করবে। চলো তাহলে আরেকটা স্টার দিচ্ছি, এইখানে লিখে দিচ্ছি আমি। তাহলে আমি বলতে পারি যে ভেক্টরটির মান বেশি, লব্ধি ভেক্টরটা সেই দিকে ক্রিয়া করবে। যে ভেক্টরটির মান বেশি, লব্ধি ভেক্টরটি সেই দিকে ক্রিয়া করবে। লব্ধি ভেক্টরটি সেই দিকে ক্রিয়া করবে, সেই দিকে ক্রিয়া করবে। বোঝা গেল? তাহলে দুটো বিশেষ ক্ষেত্র আমাদের গেল। আরেকটা বিশেষ ক্ষেত্র যদি আমরা আলোচনা করি, দেখো এবার দেখো যে আমরা কি করেছিলাম, লব্ধি ভেক্টরটা একটা এ, ভেক্টর দুটোর মধ্যে একজনের মান হলো স্মল এ, একজনের মান হলো স্মল বি। যদি ভেক্টর দুটি মান সমান হয় এবং অভিমুখ বিপরীত হয়, তাহলে লব্ধি ভেক্টরটা কত হবে? দেখো এখানে তাহলে আমরা আরেকটা স্টার দিয়ে লিখবো, যদি যদি এ সমান বি, মানে দুজনের মান যদি সমান হয় এবং আলফা সমান কত হয়? 180 ডিগ্রি হয়, তার মানে কি বোঝাচ্ছে? দুটি সমমানের ভেক্টর পরস্পর বিপরীত দিকে কাজ করছে। মানে একজন এই দিকে, এই দিক বরাবর, আরেকজন কি করছে? এই দিক বরাবর, দুজন এইভাবে কাজ করছে। তাহলে ধরো এইখানে একটা বস্তু আছে, এখানে একটা বস্তু আছে, এই দিকে তুমি 5 নিউটন বল দ্বারা টানছো, আর এই দিকে তোমার ভাই 5 নিউটন বল দ্বারা টানছে। তাহলে বস্তুটা কোন দিকে যাবে? যাবে কোনো দিকে? যাবে না। তার মানে হচ্ছে লব্ধি বল কত হয়ে যাবে? তখন 0 হবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারবো? সি মিনিমাম সমান কত হবে? এই যে পেয়েছি এ মাইনাস বি, এ মাইনাস বি। এবার এ আর বি তো সমান, তার মানে হচ্ছে এ মাইনাস এ সমান হচ্ছে 0। তাহলে কি বলতে পারি? যে দুটি সমমানের ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে লব্ধি ভেক্টরের মান 0 হয়। তাহলে স্টার আবার, যে দুটি সমমানের, এগুলো সব নোট করবে তোমরা পরপর, দুটি সমমানের ভেক্টর বিপরীত দিকে ক্রিয়া করলে, বিপরীতমুখী হলে, বিপরীতমুখী হলে তাদের লব্ধি হবে সি মিনিমাম সমান 0। প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট এই লেকচারে, প্রত্যেকটা পয়েন্ট কিন্তু বড় বড় পরীক্ষায় কোশ্চেন পড়ে। 11-এ তো পড়ে, বিভিন্ন ধরনের অল ইন্ডিয়া লেভেলের কোশ্চেনেও এই ধরনের কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তাহলে এই গেল। এরপরে আমরা 3 নম্বর বিশেষ ক্ষেত্র নিয়ে, এটা 2 নম্বর গেল। হ্যাঁ, এবার 3 নম্বর বিশেষ ক্ষেত্র। দেখো পুরো মুছে দিলাম আবার। যদি 3 নম্বর এ ও বি এর
মধ্যবর্তী কোণ আলফা সমান 90 ডিগ্রি হয়, অর্থাৎ এ ও বি যদি লম্ব হয়, তাহলে দেখো সি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারবো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস আলফার জায়গায় কি করব 90 ডিগ্রি বসিয়ে দেবো 90 ডিগ্রি, তাহলে সি স্কোয়ার সমান কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos 90 ডিগ্রি ভ্যালু কত, cos 90 ডিগ্রি ভ্যালু 0। তাহলে আমরা কি লিখতে পারবো, সি স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 0। তাহলে সি স্কোয়ার সমান হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাহলে সি সমান কত হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের স্কোয়ার রুট। এইটা হলো যদি দুটি ভেক্টর, মানে একজন ধরো এইরকম আছে এ ভেক্টর, আরেকজন এইভাবে আছে বি ভেক্টর, তাহলে এদের লব্ধি ভেক্টরটা কি হবে, এই সি ভেক্টরটা হয়ে যাবে তাদের লব্ধি ভেক্টর, এবং সি সমান কত হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো কাকা এটা তো পিথাগোরাসের উপপাদ্য থেকেই তো আমরা পেতাম। তাহলে দেখো এই যে ফর্মুলাটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা, এই ফর্মুলাটা এমন একটা ফর্মুলা যে সমস্ত জিনিস প্রমাণ করে দেবে। ঠিক আছে, দেখো পিথাগোরাসের উপপাদ্য থেকে তোমরা যেটা পেতে সেটা এই ফর্মুলা থেকেও পেয়ে যাচ্ছ, কোনো সমস্যা নাই। তাহলে এইটা গেল আমাদের 3 নম্বর কেস। এবং tan থিটা তাহলে কত হবে, tan থিটা সমান আমরা কি জানি বি সাইন আলফা, আলফার জায়গায় কি করে দেব 90 ডিগ্রি, বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি cos 90 ডিগ্রি। তাহলে tan থিটা সমান কত হয়ে যাবে, tan থিটা দেখো বি সাইন 90 ডিগ্রি মানে 1 ডিভাইডেড বাই এ প্লাস বি cos 90 ডিগ্রি মানে 0। এটা কি করছে যে tan থিটা সমান হচ্ছে বি বাই এ, tan থিটা সমান হচ্ছে বি বাই এ। তাহলে এইখান থেকে দেখো আমরা লব্ধি ভেক্টর কত কোণ উৎপন্ন করবে এ ভেক্টরের সাথে, সেটাও কিন্তু আমরা বার করে নিতে পারবো। যদি এ এবং বি সমান হয়, এখানে একটা স্টার দাও, যদি এ সমান বি হয় তাহলে কি হবে, তাহলে tan থিটা সমান বি বাই বি মানে 1, তার মানে থিটা সমান 45 ডিগ্রি হবে। তার মানেটা কি বোঝালো, যদি দুটো ভেক্টর সমমানের দুটি ভেক্টর পরস্পর যদি লম্বভাবে থাকে, তাহলে লব্ধি ভেক্টরটা এ ভেক্টরের সাথে কত কোণ উৎপন্ন করবে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এই গেল আমাদের 3 নম্বর বিশেষ ক্ষেত্র। 3 নম্বর সমকোণে নত দুটি ভেক্টরের লব্ধি, আমরা সমস্ত কিছু পেয়ে গেলাম। তাহলে এইখান থেকে দেখো একটা জেনারেল স্টেটমেন্ট আমরা দেব, জেনারেল একবার স্টেটমেন্ট তোমরা এর পরেই লিখবে জেনারেল স্টেটমেন্টটা। জেনারেল স্টেটমেন্টটা কি দেখো, বিশেষ দ্রষ্টব্য বলে আমি লিখব, খুবই গুরুত্বপূর্ণ, হাইলাইট করবে একেবারে, কি যে যদি দুটি ভেক্টরের মান এ ও বি হয় এবং তাদের মধ্যবর্তী কোণ আলফা হয়, তাহলে কি হবে, তাহলে লব্ধি ভেক্টরের সর্বোচ্চ মান সি ম্যাক্স সমান কত পেলাম এ প্লাস বি। সেটা কখন পেলাম, সাইডে লিখো, যখন আলফা সমান 0 ডিগ্রি একটা পেলাম। লব্ধি ভেক্টরের মান সর্বনিম্ন, লব্ধি ভেক্টরের সর্বনিম্ন মান সি মিনিমাম সমান কত পেলাম, বড়টা মাইনাস ছোটটা, আমি এ মাইনাস বি লিখছি, তার মানে বোঝাচ্ছি যে এটা বড়। এটা কখন পেলাম, যখন আলফা সমান 180 ডিগ্রি। আর বাকি দেখো লব্ধি ভেক্টর যেগুলো পাবো সবগুলোই কার মধ্যে থাকবে, এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মাঝখানেই থাকবে। মানে দুটি ভেক্টরের লব্ধির সর্বনিম্ন মান হবে এ মাইনাস বি, সর্বোচ্চ মান হবে এ প্লাস বি, এবং কোণের সাথে সাথে লব্ধি ভেক্টরের মানটা, মানে ভেক্টর দুটির মধ্যবর্তী কোণ যদি পরিবর্তন হয় তাহলে লব্ধি ভেক্টরের মানটাও পরিবর্তন হবে, কিন্তু কখনোই এ প্লাস বি এর বেশি হবে না এবং এ মাইনাস বি এর কম হবে না, এই দুটো জিনিসের মাঝখানে থাকবে। তাহলে আমরা বলতে পারি
অর্থাৎ লব্ধি ভেক্টরের মান a প্লাস বি এবং a মাইনাস বি এর মধ্যবর্তী কোনো মান হবে, মানে এর বাইরে হবে না, সর্বোচ্চ a প্লাস বি হবে, সর্বনিম্ন a মাইনাস বি হবে এবং এই দুইয়ের মাঝেই কোনো একটা ভ্যালু থাকবে, এর বেশি হবে না, এর কম হবে না। তো এই গেল আজকে আমাদের লেকচারের বিষয়বস্তু এবং ত্রিভুজ সূত্র পুরো ডিটেলস কমপ্লিট, সমস্ত কিছু আমরা কমপ্লিট করে দিয়েছি, যন্ত্রপাতি বানিয়ে নিয়েছি, বিশেষ ক্ষেত্র আলোচনা করে নিয়েছি। পরের লেকচারে আমরা সরাসরি ভেক্টরের বিভিন্ন ধরনের অঙ্ক সমাধান করব এবং সেই অঙ্কগুলোই বোর্ডের পরীক্ষাতেও আসে, নিটে আসে, জেইইতে আসে, সেগুলো সব নিয়ে আমরা পরের লেকচারে আসছি।